নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিজেপি যে মুহূর্তে বিহারে নীতিশ কুমারের হাতটা ছাড়লো, সেই সঙ্গে সঙ্গে কিন্তু বিহারের মাটিটাও তাদের হাতছাড়া হয়ে যাওয়ার মতন অবস্থা। এই মুহূর্তে কোনো সভায়, কোনো জনসভায় কোনো মানুষ হচ্ছেন না, এবং সেইটাই কিন্তু এই মুহূর্তে ছবি উঠে আসছে। এনডিএ যখন স্টার ক্যাম্পেনারদের নিয়ে আসছে ভোটের আগে, তখন তাদের সভায় তাদেরকে দেখার মতন মানুষ পর্যন্ত হচ্ছেন না, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে এনডিএ এর ছবি। এনডিএ এর কার্যকর্তারা রীতিমতন এই রিপোর্ট কিন্তু দিচ্ছেন, এবং সাংবাদিকদের কিন্তু যে ছবিটা উঠে আসছে বিহারের মাটি থেকে, বিভিন্ন জায়গায় যেখানে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নিজে বক্তব্য রাখতে যাচ্ছেন, সেখানে পর্যন্ত মানুষজনকে দেখা যাচ্ছে না। নীতিশ কুমার বলছেন, আরে আপনারা চলে যাচ্ছেন কেন? অর্থাৎ যতজন ছিলেন সেই সভায় তারাও চলে যাচ্ছেন, তখন নীতিশ কুমার ডেকে আবার তাদেরকে আনছেন। আপনারা আগে সেই ফুটেজটা দেখুন, তারপর আবার আসছি বিস্তারিত ব্যাখ্যায়। अरे बाहर काहे भाग रहे हैं? उधर जा रहे हैं, सर देख लीजिए। अरे उधर ही कहा जा रहा है? कुछ को हम देख रहे हैं कि कुछ जा रहा है बाहर, तो कोई हमारा बात खराब लग रहा है। আপনারা দেখলেন সেই ফুটেজ, এবং এই মুহূর্তে বিহারের মাটিতে কিন্তু নীতিশ কুমার একনাথ শিন্ডের মতন অবস্থায় পড়েছেন, বেকায়দায় পড়েছেন, এবং অমিত শাহ যখন থেকে ডিক্লেয়ার করে দিয়েছেন যে এখনই আমরা নীতিশ কুমারকে কোনোভাবেই মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে প্রজেক্ট করছি না, আমরা পরবর্তীতে বিধায়ক দল ঠিক করবে। অর্থাৎ একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে নীতিশ কুমার আর পরবর্তীতে মুখ্যমন্ত্রী থাকবেন না। সেটা কিন্তু এই মুহূর্তে একটা বড় সড়ো কারণ হয়ে দাঁড়িয়েছে যে আর তাহলে এই মুহূর্তে জেডিইউর যে সমর্থকরা তারা কেন যাবেন। তার কারণ বিহার কিন্তু মহারাষ্ট্র নয়, বিহারে কিন্তু ভোটারদের সঙ্গে যা কিছু করা যায় না। বিহারের সাধারণ ছোট ছোট বাচ্চারা অত্যন্ত ওয়াকিবহাল বিহারের ভোট সম্পর্কে, এবং সেই জায়গা থেকেই তারা হয় লালু প্রসাদ যাদবকে চেনে, না হয় নীতিশ কুমারকে চেনে। তারা কংগ্রেস বিজেপি এসব কিচ্ছু চায় না। তাদের নিজেদের দুজন নেতা রয়েছে, হয় লালু প্রসাদ যাদব নয় নীতিশ কুমার। এই দুজনের মধ্যেই তারা একজনকে চুজ করবে। সেটাই এত বছর ধরে বিহারে হয়ে এসেছে, এবং সেই জায়গাটা এখন যদি বিজেপি, ভারতীয় জনতা পার্টির অমিত শাহ গিয়ে বলে দেন, বিহারের মাটিতে বসে এটা বলে দেন যে নীতিশ কুমার পরবর্তীতে মুখ্যমন্ত্রী হবেন। অঞ্জনা ওম কাশ্যপ যখন আজ তাকের একটি প্রোগ্রামে এই প্রশ্নটা করেন, তখন অমিত শাহ কি বলেন যে আরে এটা আমি এখন কিভাবে বলবো, আমি তো ঠিক করি না। এইটা বিষয়টা তো সম্পূর্ণ ঠিক হবে ভোটে জেতার পরে, বিধায়করা ঠিক করবে তাদের নেতা কে হবে। এবং সেই জায়গাটা একদম স্পষ্ট যে এই মুহূর্তে নীতিশ কুমার আর পরবর্তীতে বিহারের মুখ্যমন্ত্রী থাকছেন না। কারণ 2020 সালে মুখ্যমন্ত্রী করেই কিন্তু নীতিশ কুমারকে ভোটে লড়ানোর জন্য তারা নেমেছিল। নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন এই কথাটা ভোটের আগে থেকে স্থির ছিল। ঠিক একই ছবিটা কিন্তু ধরা পড়েছিল আপনাদের যদি নিয়ে যাই মহারাষ্ট্রের ক্ষেত্রে। তার কারণ একনাথ শিন্ডে ছিলেন উদ্ধব ঠাকরে তার সঙ্গে, এবং সেই একনাথ শিন্ডে শিবসেনা হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু কি হলো, 2019 সালের ভোটের সময় থেকে আমরা দেখলাম যে একনাথ শিন্ডেকে ভাঙিয়ে নিয়ে আসলো ভারতীয় জনতা পার্টি, তার 40 জন বিধায়ক সহ, এবং উদ্ধব ঠাকরে তিনি সম্পূর্ণ বিরোধীর জায়গায় চলে গেলেন। একনাথ শিন্ডে হয়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একদম সঠিক বিষয়টা। তার পরবর্তী 2024 সালের বিধানসভা ইলেকশন এলো, এবং বিধানসভা ইলেকশনে আমরা সেই একনাথ শিন্ডেকে দেখলাম সরাসরি সাইড করে দিয়ে একদম এনডিএ এর মধ্যে শরিক হিসেবে রেখে দিয়ে, যার 7 জন এমপি রয়েছে এনডিএ এর সঙ্গে এবং 40 জন বিধায়ক রয়েছে, সেই একনাথ শিন্ডেকে করে দেওয়া হলো উপমুখ্যমন্ত্রী, এবং দেবেন্দ্র ফডনবিস তাকে বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী করে দেওয়া হলো। অর্থাৎ যে সমস্ত রাজ্যে বিজেপি নিজেরা দাঁত ফোটাতে পারে সেটা তো গেল একরকম, কিন্তু যে সমস্ত রাজ্যে পারছে না, সেইখানে তাদের স্ট্র্যাটেজিটা কি, এনডিএ এর মধ্যে সেখানকার কোনো একটা লোকাল পলিটিক্যাল পার্টি যাদের রীতিমতন শাসন রয়েছে, যাদের রীতিমতন মানুষ মেনে চলে, তাদের সূত্র ধরে ঢোকা, তাদের সঙ্গে জোট সরকার তৈরি করে ঢোকা, এবং তার পরবর্তীতে সেই পলিটিক্যাল পার্টিটাকে সাইডলাইন করে দিয়ে নিজেদের মুখ্যমন্ত্রী বা নিজেদের মন্ত্রিসভা সেটাকে তৈরি করা, যেটা এই মুহূর্তে সম্রাট চৌধুরীকে বিজেপি মুখ্যমন্ত্রী করতে চাইছে। বিজেপি হয়তো চাইছে যে নীতিশ কুমারকে দেখিয়ে মানুষকে ভোট দেওয়াতে, কিন্তু সেটাকে আদপে বাস্তব ছবি। কারণ যে ভিডিওগুলো আপনারা দেখছেন প্রত্যেকটা এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির ভিডিও। ভারতীয় জনতা পার্টি যে জনসভা করছে সেখানকার ভিডিও। চেয়ার পুরো সার দিয়ে ফাঁকা পড়ে আছে, যেখানে মৈথিলি ঠাকুর আপনারা জানেন বিহার থেকে ভজন গেয়ে বা বিভিন্ন ধরনের ক্লাসিক্যাল মিউজিক করে তিনি অত্যন্ত জনপ্রিয়। সোশ্যাল মিডিয়াতে তিনি এত জনপ্রিয় হয়েছেন, পরবর্তীতে তার গানের যে আসর তিনি বসান, যেখানে প্রোগ্রাম করেন, সেখানে টিকিট পর্যন্ত পাওয়া যায় না। কোনো শোতে কোনো টিকিট পাওয়া যায় না। 2 মাস আগে সেই সমস্ত শো ব্লক হয়ে যায়। সেই মৈথিলি ঠাকুরকে হঠাৎ করে বিহারে ভারতীয় জনতা পার্টি করলো কি, একদম সরাসরি ভোটের ময়দানে নামিয়ে দিল, এবং তারা ভাবলো একদম সরাসরি নতুন ফেস, নতুন ভাবে তিনি জিতবেন, এবং তার যে জনপ্রিয়তা সেটা তো তাকে জিতিয়ে আনবেই। এবং কাকে সরিয়ে এই কাজটা করলো, কাজটা করা হলো
নন্দকিশোর যাদব। নন্দকিশোর যাদব হচ্ছে 7 বারের এমএলএ এবং তার সঙ্গে এই যে বিধানসভাটা, বিহার বিধানসভা, সেখানকার অধ্যক্ষ ছিলেন। সেই নন্দকিশোর যাদবকে সরিয়ে সেই জায়গায় মাইথিলি ঠাকুর তাকে নিয়ে আসা হলো, কিন্তু তার জনসভা, তার যে প্রচার সভা, সেখানে তো মানুষই হচ্ছে না। যেখানে মাইথিলি ঠাকুর একটা গানের শো করলে মানুষের বসার জায়গা পর্যন্ত পাওয়া যায় না, সেখানে তিনি যখন ভোটের ময়দানে, তখন কিন্তু মানুষ সেই রকম শুধুমাত্র মাইথিলি ঠাকুরকে একবার দেখার জন্য চলে যাবেন, সেটা হচ্ছে না। অন্যদিকে মনোজ তিওয়ারি, তাকে নিয়ে আসা হয়েছে এবং বিভিন্ন ধরনের নিত্যানন্দ রায়, তাদের নিয়ে আসা হয়েছে, কিন্তু কোনোভাবেই কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের সপক্ষে আর মানুষকে নিয়ে যেতে পারছেন না। তার কারণটা ওই একটাই, নীতিশ কুমারকে আর মুখ হিসেবে তারা রাখছে না। এবং তার সঙ্গে আপনাদের জেডিইউর যে সভার ছবিটা দিয়ে দেখালাম একটু আগেই, সেখানে বা জেডিইউর কার্যকর্তারা এই মুহূর্তে সম্পূর্ণ বসে গিয়েছেন এবং তারা আরজেডি মুখী হয়ে গিয়েছেন। তার কারণ তাদের বক্তব্যটাই যে যদি আমাদের নিজেদের নেতা নীতিশ কুমার তাকে আর মুখ্যমন্ত্রী হিসেবে লড়াতেই না চায়, তাহলে কেন আমরা লড়বো? আমরা সম্রাট চৌধুরীকে মুখ্যমন্ত্রী করার জন্য লড়বো নাকি? অর্থাৎ সোজাসুজি একদম কিন্তু এই মুহূর্তে বিহারে একটা ডিসিশনের মাধ্যমে সম্পূর্ণ বাজিটাই কিন্তু এনডিএ থেকে ঘুরে গিয়েছে। এবং আইএনডিআই এর জোট যতই তাদের মধ্যে অন্তর্ঘাত থাক না কেন, তাদের কিন্তু একটা স্ট্র্যাটেজি অত্যন্ত সঠিক, সেটা কিন্তু তেজস্বী যাদব হবেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ মুখ্যমন্ত্রী একজন মুখ অন্তত রয়েছে, তাদের মধ্যে অন্তর্ঘাত রয়েছে। সেই খবর আপনাদেরকে দিয়েছি যে 6টা আসনের রীতিমতন এখনো পর্যন্ত ফার্স্ট ফেজের যে ইলেকশন, 121টা আসনের মধ্যে তার মধ্যেই 6খানা আসন এমন হয়ে গিয়েছে যেখানে ইন্ডিয়া জোটের বিভিন্ন দল তারা আলাদা আলাদা প্রার্থী দিচ্ছে এবং সেই ছবিগুলো অবশ্যই কাঙ্ক্ষিত নয়, কিন্তু তবুও ইন্ডিয়া জোটের একটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রেংথ, সেটা লালু প্রসাদ যাদবের দল থেকে লালু প্রসাদ যাদবের ছেলে মুখ্যমন্ত্রী হচ্ছেন। অর্থাৎ যে কথাটা দিয়ে শুরু করলাম, বিহারের মানুষ হয় লালু প্রসাদ যাদব নয় নীতিশ কুমার, এই দুজনের বাইরে ভাবতে পারেন না তাদের নেতা হিসেবে অন্য কাউকে। তাই মহারাষ্ট্রের ছবিটা এই মুহূর্তে যে বিহারের ক্ষেত্রেও খাটবে, সেরকম কথা কিন্তু বলা যায় না এত সহজে। এত সহজ গণিত কিন্তু বিহারের ক্ষেত্রে নয়, কারণ বিহারে মানুষ সচেতন, মানুষ কিন্তু একদম ভোট দেওয়ার সময় 6ই নভেম্বর 11ই নভেম্বর তারা মনে রাখবে যে তারা কাকে তাদের নেতা চুজ করছে। তাদের স্টেটটা কি সম্পূর্ণ বিজেপির হাতে চলে যাবে, নাকি নিজেদের মানুষ, তাদের নিজেদের মধ্যে থেকে উঠে আসা নেতা, তারাই আবারও তাদের সম্বন্ধে ভাববে। অর্থাৎ বিহারি মানুষ হতে হবে, একদম যারা বিহার থেকে উঠে আসছেন সেরকম কোনো নেতা হতে হবে। তাই জন্যই আপনাদের মনে থাকবে প্রশান্ত কিশোর জেডিইউ দলের মধ্যে নীতিশ কুমারের পরেই ছিলেন। যখন তিনি জেডিইউ এর স্ট্র্যাটেজিস্ট ছিলেন 2015 সালে, সেই সময় প্রশান্ত কিশোর কিন্তু জেডিইউ পরবর্তীতে নীতিশ কুমারের পরবর্তী নেতাই ছিলেন প্রশান্ত কিশোর, কিন্তু তাকেও কিন্তু বিহারের মানুষ মেনে নেয়নি এবং প্রশান্ত কিশোরকে সরে আসতে হয়েছে এবং নীতিশ কুমারের দল ছেড়ে সম্পূর্ণ জনসুরাজ বলে আলাদা একটা পলিটিক্যাল দল তৈরি করে তার মতন তাকে লড়তে হচ্ছে। সেটা শেষ পর্যন্ত কতটা গ্রহণযোগ্যতা পায় সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু হয় লালু নয় নীতিশ, এই একটা লুক, এটার বাইরে কিন্তু ভারতীয় জনতা পার্টি যতই চেষ্টা করুক না কেন নিজেদেরকে প্রতিষ্ঠিত করবার, সেই সময়টা এখনো এসেছে বলে অনেকেই মনে করছেন না। এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা কিন্তু মনে করছেন যে সভায় মানুষ হতো বিহারে এতদিন পর্যন্ত, মানুষ যতটা উৎসাহের সঙ্গে যুক্ত থাকতেন, এবং অবশ্যই এই মুহূর্তে নীতিশ কুমার নরেন্দ্র মোদী সরকার যেভাবে প্রতি মহিলা পিছু 10,000 টাকা করে দিয়েছে, সেটা তো আরো উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু সেখানে কেন জেডিইউ বা বিজেপির সবাই লোক হচ্ছে না? যে এই মুহূর্তে নীতিশ কুমার নেই, তাহলে এনডিএ তে আর কোনো মুখ নেই। সম্রাট চৌধুরী তেমন বড় মুখ হয়ে উঠতে পারেননি, যতই অমিত শাহ চেষ্টা করুন না কেন জেডিইউ কে সাইড লাইন করে দিয়ে বিজেপিকে একদম সরাসরি তুলে নিয়ে আসা, সেটা শেষ পর্যন্ত করতে পারেন কিনা, কোন মেকানিজম এক্ষেত্রে কাজ করে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পলিটিক্যাল ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেটা কতটা কাজ করে এই ক্ষেত্রে, মহারাষ্ট্রের মতন সম্পূর্ণ বিষয়টা ঘটাতে পারেন কিনা, সেই সমস্তটা আমরা দেখব। তবে অমিত শাহ তিনি এই মুহূর্তে কিন্তু প্ল্যান যেটা করেছেন সেইখানে তিনি একদম স্টিক করে আছেন। তিনি কিন্তু আর কোনো মতেই নীতিশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রী রাখবেন না, সেটা তিনি ঠিক করে ফেলেছেন। এবং তার ঠিক করা কথাটাই যে ছত্তিশগড়, রাজস্থান, হরিয়ানা, গুজরাট প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য হয়, সেটা যে বিহারের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা তো অস্বাভাবিক। কিন্তু নীতিশ কুমার এই মুহূর্তে কি করবেন? পরবর্তীতে ভোটের পরবর্তী 14ই নভেম্বরের পরবর্তী নীতিশ কুমারের মাথায় অন্য কোনো স্ট্র্যাটেজি ঘটছে না তো, এমন খবরও কিন্তু উঠে আসছে। সেই সমস্ত খবরের আপডেট পেতে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই প্রতি মুহূর্তে রাজনৈতিক পট বদল হচ্ছে কিন্তু বিহারে, সেই সমস্ত খবরের ডিটেলস পাওয়ার জন্য অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখুন এবং শেয়ার করুন আপনাদের পরিচিত মহলে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।